সব বাহিনীর সমন্বয় কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে আশা প্রেস সচিবের। গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আটক ১৩০৮ জন, নির্মূল না হওয়া পর্যন্ত অভিযানের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যকে ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশের মানুষ, দেশটিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান। কুষ্টিয়া ভর্তুকি কৃষি যন্ত্রপাতি বিতরণে মহা দুর্নীতির অভিযোগ, ভুয়া তালিকায় কোটি কোটি টাকা আত্মসাৎ, মাঠে নেমেছে দুদক। ময়মনসিংহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম, খেলার অভাবে শারীরিক বিকাশ হচ্ছে না শিশুদের। চাঁদপুর এজলাস সংকটে পালাক্রমে কাজ করছে বিচারক, কার্যক্রম ব্যাহত হওয়ায় বাড়ছে মামলা জট, বিচার প্রার্থীদের ভোগান্তি। শুভ সকাল দর্শক, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদের সকালে আপনাদের সাথে আছি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি, বর্তমান রিজার্ভে মেটানো যাবে ৩.৫ মাসের আমদানি ব্যয়। গেল ৬ মাসে রপ্তানি বেড়েছে ১০%, আর মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯%। এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালুর কথা জানান তিনি। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। শনিবার দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্টদের বৈঠক হয়। সেখানে গেল ৬ মাসের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সচিব। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রফেসর ইউনূস চিফ অ্যাডভাইজার বলেছেন উনি স্যাটিসফাইড। প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বেশিরভাগ সূচক ইতিবাচক জানিয়ে তিনি বলেন, জুলাই নাগাদ মূল্যস্ফীতি ৭.৫% মধ্যে নেমে আসবে। ইনফ্লেশন আপনি জানেন একটা সময় ১২%-এর মতো উঠে গিয়েছিল, ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা 9%, মানে সিঙ্গেল ডিজিটে এসছে। জিডিপি সাইজ বলা হচ্ছে এখন বাংলাদেশের বাংলাদেশি টাকায় হচ্ছে ৫০,০২৭ বিলিয়ন টাকা, যেটা $450 বিলিয়ন। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে সব বাহিনী সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার চালুর কথাও জানান প্রেস সচিব। প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি কে কি কাজ করছে সেটা যাতে খুব ভালো কোঅর্ডিনেট করা যায়। তো আপনারা জেনে খুশি হবেন যে আজকে ৬টায় এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে, এটা তার কাজ শুরু করছে। এ সময় গেল ৬ মাসে অর্থনৈতিক উন্নয়নে নেওয়া নানা পদক্ষেপও তুলে ধরেন তিনি। বর্তমানে ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে জানিয়ে প্রেস সচিব বলেন, যে পরিমাণ খাদ্য আমদানি হচ্ছে তাতে দাম আরো কমবে। যে পরিমাণ খাদ্যশস্য আমদানি হচ্ছে আমরা আশাবাদী খাদ্যশস্যের মূল্য আরো কমবে, এবং ইন্টারন্যাশনালি আমরা যেটা দেখছি যে হুইটের এবং রাইসের দাম কমছে, এবং ফলে আমরা আশা করছি যে বাংলাদেশে এটার রিফ্লেকশন হবে। আর ৬ মাসে প্রবাসী আয়ে 23%-এর মতো প্রবৃদ্ধি হয়েছে বলে জানান উপপ্রেস সচিব আজাদ মজুমদার। জানান, বিদেশে কর্মী প্রেরণ বাড়াতে নতুন নতুন দেশে ভিসা ও রিক্রুটমেন্ট চালু করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যে কয়েকটা দেশে এখনো ভিসা বন্ধ আছে বা রিক্রুটমেন্ট বন্ধ আছে, এগুলো যাতে দ্রুত চালু করা যায় এবং এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরের ৬৫ জন সহ সারা দেশে ১৩০৮ জনকে আটক করা হয়েছে। রোববার দুপুর পর্যন্ত তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার মধ্যরাতে দেশের গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে যৌথ বাহিনী। ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সহকর্মীদের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথ বাহিনী। শনিবার রাতে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও শিববাড়ি মোড় এলাকায় 2টি চেকপোস্ট বসিয়ে চলে অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম। এই সময় প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। রাতভর অভিযান চালিয়ে গাজীপুরের ৫ থানায় ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ৯:৩০টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন। বগুড়া শহরের সরকারি মুজিবুর মহিলা কলেজ এলাকায় সাতমাথা মাটিডালি সড়কে রাত ১১টা থেকে ১:৩০ পর্যন্ত চলে তল্লাশি অভিযান।
সকালে রাজধানীর খামারবাড়ির এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারা দেশে 13 জেলায় 82 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় সারা দেশে শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। এদিকে দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে ডেভিল হান্ট অপারেশনের আওতায় এনে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে একথা বলেন তিনি। এগুলো সব ধরা পড়ে, আপনারা তথ্য দিয়ে সহায়তা করেন, আমরা জনগণকে বলেছি সহায়তা করেন, যত ইনফরমেশন আসবে তত হেল্প হচ্ছে আমাদের। অপারেশন ইজ নেম ডেভিল হান্ট, কারণ এই কাজটা ফোকাসড হচ্ছে। যারা আনস্টেবল করার চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনানুগ উপায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতাকে গুলি করা, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ধ্বংসের অভিযোগে বাগেরহাট 1 আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট 2 আসনের সাবেক এমপি শেখ তন্ময় সহ আওয়ামী লীগের 35 নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শনিবার রফিকুল ইসলাম মিঠু বাদী হয়ে ফকিরহাট থানায় মামলাটি করেন। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের অস্থিরতা ও বিশৃঙ্খলতার জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে বিমানের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় শেখ হাসিনার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়েছে বিএনপি। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। একটা অন্ধকারকে দূর করতে হয়, একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিরতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে। আয়নাঘর সন্দেহে দিনভর ধানমন্ডি 32-এ ভিড় করেছে উৎসুক জনতা। কেউ বলছেন রক্তমাখা শার্ট পাওয়ার কথা, আবার কেউ দাবি করছেন পাওয়া গেছে মানুষের হাড়। দিনভর এমন গুজবের মধ্যেই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তবে ভবনের নিচে জমে থাকা পানি নিষ্কাশন করে পাওয়া যায়নি কিছু। আরও জানাচ্ছেন আলমুজ্জামান সাফওয়ান। ধানমন্ডি 32-এ পঞ্চম দিনেও থামেনি উৎসুক জনতার ভিড়। সকাল থেকে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে দেয়াল ভাঙছেন অনেককেই দেখা যায় সেখান থেকে রড ও পাইপ নিয়ে যেতে। আগতরা বলছেন গণহত্যার দায়ে হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। উনি যা করছে তার কর্মফল সে বুক করতেছে। আমার কাছে মনে হয় প্রায়শ্চিত্ত উনি আরো পাওয়া উচিত, যেটুক পাইছে আরো পাওয়া উচিত। সে আমাদের দেশের এক ফেসিবাদ কায়েম করছিল, ছাত্র জনতা তাদেরকে গুলি করে মারছে। যারা অত্যাচার জুলুম ছাত্রলীগ তারা দোকানে গিয়ে ভাঙচুর করতো, হোটেলে খাবার খায়া টাকা দিত না, তারা একটা সন্ত্রাসী টিম তৈরি করছেন, তার নাম হলো ছাত্রলীগ। এদিকে আগত অনেকেই দাবি ধানমন্ডি 32-এর বাড়ির নিচে আছে 6 তলা বিশিষ্ট অন্ধকার এক আয়নাঘর। আওয়ামী লীগ সরকারের যে আয়নাঘর নামক একটা যে আতঙ্ক, এটা কিন্তু জনগণের মধ্যে অলরেডি পৌঁছায় গেছে। তো এখন আওয়ামী লীগের যত ধরনের উন্নয়ন বা যত ধরনের স্থাপনা দেখবে, সেটার মধ্যে অবশ্যই জনগণ চিন্তা করবে যে এটাই আয়নাঘর মনে হয় সম্ভবত। এ সময় ঘটনার সত্যতা নিশ্চিতে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের একটি দল। এ সময় ভবনের নিচে এই জায়গায় জমে থাকা পানি নিষ্কাশন করে তারা। পরে জানা যায় 32 নম্বরের এই ভবনের নিচে ফ্লোর সংখ্যা 6টি নয়, বরং 2টি, যার মধ্যে আয়নাঘর সন্দেহ করা জায়গাটি লিফটের স্থান বলে ধারণা করা হয়। যদিও এ সময় মিশ্র প্রতিক্রিয়া জানায় উপস্থিত ব্যক্তিরা। কেউ বলছেন এটি পার্কিং এর স্থান, আবার অনেকেই দাবি করছেন এখানে রয়েছে আয়নাঘরের অস্তিত্ব। ওটা লিফটে নিচে তো আপনার নিচে ম্যাচিং বসে, উপরে থেকে যখন নিচে যাবে তখন ওটা নিচের ওটা আন্ডারগ্রাউন্ড করছে লিফটের জন্য। ওই যে কেউ বলতেছে চুল আছে, কেউ বলতেছে স্কুল ড্রেস পাওয়া গেছে, কেউ বলতেছে হাড় পাওয়া গেছে। লিবারেশন হয়ে গেছে আজকে 52 বছর। এতদিনের ভিতরে তো মানুষ এখানে মারা গেলে তো কিছু থাকার কথা না। তবে নিষ্কাশন শেষে মেলেনি আয়নাঘরের সন্ধান, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফায়ার সার্ভিস। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ অপ্রত্যাশিত। ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের ঘটনায় ভারতের নিন্দার প্রতিক্রিয়ায় কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দুবাই সফরে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এ সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের অংশ নেয়ার বিষয়ে মুখপাত্র জানান, একটি এজেন্সি কয়েকজন বাংলাদেশিকে প্রলোভন দেখিয়ে রাশিয়াতে পাঠায়। এর সঙ্গে যুক্ত রাশিয়াতে একজনকে গ্রেফতার করা হয়েছে। আর ভ্রমণ ভিসায় রাশিয়া সফরে সতর্কতা জারির কথাও জানান তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আরও ২ বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। একই সঙ্গে ৪৫ কিলোমিটার এলাকার ভাঙন রোধে মার্চে টেন্ডার হবে বলেও জানান তিনি। আর তিস্তা চুক্তি বাস্তবায়নের প্রয়োজনে ভারতের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার রংপুরে তিস্তা পারে গণশুনানিতে অংশ নিয়ে সব কথা জানান তারা। সহকর্মী রফিকুল ইসলামের প্রতিবেদন। আমাদের শিশু বাচ্চা স্কুলে যাইতে পারে না, গরু ছাগলের খাওয়া দাওয়ার সমস্যা হয়, গরু ছাগল মারা যায়, স্কুলের ছাত্রছাত্রীদের আমরা ঠিকভাবে খাইতে দিতে পারি না। কাউনিয়ায় গণশুনানিতে এসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় এভাবেই আক্ষেপ করেন ভুক্তভোগী নারী। রোববার তিস্তা নিয়ে করণীয় শীর্ষক শুনানিতে অন্যরাও জানালেন দুঃখ ও ক্ষোভের কথা। নদী রক্ষা আন্দোলনের কর্মীরা বলছেন, তিস্তা ও তিস্তাপাড়ের মানুষকে বাঁচাতে এখনই মহাপরিকল্পনা নিয়ে কাজ শুরু করা দরকার। আমরা চাই এই কাউনিয়া পীরগাছা থেকে শুরু করে লালমনি পর্যন্ত তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে, করতে হবে, করতে হবে। একই সুর জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিবের কণ্ঠেও। আর উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, তিস্তা চুক্তি বাস্তবায়নে প্রয়োজনে ভারতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই, তিস্তাতে বাংলাদেশের মানুষের ন্যায্য যে পানির অধিকার আছে, ভারতের সঙ্গে দেন দরবার করে প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে মামলা দায়ের করে হলেও এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে। প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব, যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। পানি সম্পদ উপদেষ্টা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। অপেক্ষা করতে হবে ২ বছর, তবে মার্চে শুরু হবে ৪৫ কিলোমিটার জুড়ে ভাঙন রোধের কাজ। চায়না আবার আমাদের কাছে ২ বছর সময় চাচ্ছে। আমরা তাদেরকে ২ বছর সময় দিতে সম্মত হয়েছি, কিন্তু ২টা শর্ত। একটা শর্ত হচ্ছে, এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমার পরিকল্পনাটা ২০২৫-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। তিস্তাপাড়ের বাসিন্দারা বলছেন, বারবার সরকার বদলালেও বদলায়নি তাদের ভাগ্য। তাই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের জোর দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তাদের যে দুঃখ সেটি স্থায়ীভাবে লাভবান হবে, এমনটাই দাবি তুলেছেন তারা। রফিকুল ইসলাম, দেশ টিভি, তিস্তাপাড়, রংপুর। কুষ্টিয়ায় কৃষকদের জন্য সরকারের ভর্তুকির কৃষি যন্ত্রপাতি বিতরণে উঠেছে মহা দুর্নীতির অভিযোগ। ভুয়া তালিকা তৈরির মাধ্যমে যন্ত্রপাতি উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে কোটি কোটি টাকা।
তালিকায় নাম থাকা প্রকৃত কৃষকেরাও পায়নি যন্ত্রাংশ। সরকারের ভর্তুকির বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলেও এ প্রকল্পে কৃষি কর্মকর্তাদের লুটপাটে সুবিধা বঞ্চিত প্রান্তিক কৃষকেরা, যার প্রমাণও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। অনিয়মের সত্যতা খুঁজতে মাঠে নেমেছে দুদক। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত জানব। 2021 থেকে 2023 সাল পর্যন্ত 3 বছর মেয়াদে কুষ্টিয়ার 6টি উপজেলায় সমন্বিত কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার, সিডার ও পাওয়ার থ্রেসার সহ 10 ধরনের কৃষি যন্ত্রপাতি ক্রয়ে প্রায় 26.5 কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দেয় সরকার। তবে এ প্রকল্প বাস্তবায়নে উঠেছে মেগা দুর্নীতির অভিযোগ। কৃষি কর্মকর্তাদের যোগসাজস্যে ভুয়া তালিকা তৈরির মাধ্যমে তুলে নেওয়া হয়েছে কৃষকদের জন্য বরাদ্দের যন্ত্রাংশ। লুটপাট করা হয়েছে সরকারের কোটি কোটি টাকা। তালিকায় নাম থাকলেও অধিকাংশ কৃষকই পায়নি সরকারের দেওয়া ভর্তুকির কোনো যন্ত্রাংশ, যার সত্যতাও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। টিলারের জন্য আবেদন করেছিলাম, অফিস পর্যন্ত যা ঘুরে আসি, ঘুরে আসার পরে এ পর্যন্ত তো ঘুরাইনের পরে আসে। আমরা 25 সালে এসে জানতে পারলাম যে আমাদের নামে বরাদ্দ ছিল, বাট আমরা কোনো কিছু পাইনি। আমরা চাই যে এটা সুষ্ঠু তদন্ত দিয়ে এই কৃষি যন্ত্রপাতি আমরা আগামীতে পাই। প্রকল্প বাস্তবায়নকালে দায়িত্বরত কর্মকর্তারা বদলি হয়ে যাওয়ায় বর্তমান কর্মস্থলে থাকা কৃষি কর্মকর্তারা বলছেন, বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে আমি দেখব বা তারা যদি তদন্ত করেন তাহলে তারা আমাকে নির্দেশনা দিলে আমি সেগুলো কম্বাইন হারভেস্টার দেখা যাচ্ছে তারা কিনে নিল, কিন্তু কিনে নেওয়ার পরে যন্ত্রটা কিন্তু হচ্ছে সবসময় সে কিন্তু ব্যবসা করে, মানে সারা বাংলাদেশে কিন্তু যন্ত্রটা হচ্ছে কেটে বেড়ায়। এদিকে কৃষি যান্ত্রিকরণ এ প্রকল্পের অনিয়মের বিষয়ে খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুদক। অনিয়মের সত্যতা পেয়েছেন তারাও। এটা রেকর্ডপত্র সংগ্রহ করলাম, যাচাই বাছাই করছে। আমরা প্রাথমিকভাবে সেখানে অনিয়ম দেখেছি, যেমন আমরা কয়েকজনকে ফোন করে দেখেছি, যাদেরকে যন্ত্রপাতি সরবরাহ দেখানো হয়েছে তারা পাননি। কৃষিতে সরকারের বরাদ্দের বিপুল অর্থ হরিলুটের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা চাই জেলার সুবিধাবঞ্চিত প্রান্তিক কৃষকেরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মাঘের শেষে এসে আবারও জেঁকে বসেছে শীত। মৌলভীবাজারে বইছে শৈত্যপ্রবাহ। আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালিলাহি কুটি। কুটি, যেহেতু শীতের প্রকোপ আবার বেড়েছে, জনজীবনের প্রভাব কেমন পড়ছে আমাদের জানাবেন। ধন্যবাদ। মাঘের শেষ মুহূর্তে এসে মৌলভীবাজারে শৈত্যপ্রবাহের কারণে, মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীত জেঁকে বসেছে। গত 3 দিন যাবৎ মৌলভীবাজার তাপমাত্রা ছিল 10 ডিগ্রির নিচে, যদিও আজকে 11.1 ডিগ্রির তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে গত 3 দিনে যে 8.5 ডিগ্রি তাপমাত্রা ছিল, কুয়াশা ছিল না, যার কারণে সূর্য ওঠার সাথে সাথে শীত অনেকটাই কম অনুভূত হয়েছে। তবে সন্ধ্যার পর থেকে শীতে মানুষের জনজীবন অনেকটা কাবু হয়ে আছে। আজকে যে জিনিসটি হচ্ছে যে আজকে 11.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও কুয়াশার অনেকটা দাপট আছে। সকালের দিকে প্রচণ্ড কুয়াশা থাকার কারণে এবং কনকনে বাতাস থাকায় অনেকটা শীত অনুভূত হয়েছে, যার কারণে মানুষের জনজীবন অনেকটাই দুর্বিষহ হয়ে উঠেছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই মাঘের শেষে এই শীতের কারণে অনেকটাই মানুষের জনজীবনে বিচ্ছিন্ন হয়ে আছে এবং মানুষ প্রয়োজন ছাড়া সকালে ঘর থেকে বাইর হচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা সকালে কাজে বের হতে হয়, তাদের এই শীতের কারণে এই কাজে বের হতে অনেকটাই কষ্ট হয়। আর সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে যারা স্কুলগামী শিক্ষার্থী রয়েছে, যারা মর্নিং শিফটে স্কুল করে, তাদের এই প্রচণ্ড শীতে স্কুলে যেতে অনেকটাই কষ্ট হয় বলে অভিভাবকরা আমাকে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে। তিনি বলেছেন যে গত এই চলতি শীত মৌসুমে যে পরিমাণ রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, কিন্তু এই সাম্প্রতিক সময়ে তার চেয়ে অনেক গুণ বেশি রোগী হাসপাতালে শীতজনিত রোগে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে ঠান্ডা, কাশি, জ্বর, কোল্ড ডায়রিয়া এবং হাঁপানি, বয়স্কদের হাঁপানি সহ নানাবিধ রোগের
সমস্যা নিয়ে হাসপাতালে প্রতিনিয়ত আউটডোর ইনডোরে চিকিৎসা সেবা গ্রহণ করছেন রোগীরা। অর্থাৎ মৌলভীবাজারে এই মাঘের শেষে শীতে মানুষের জনজীবন অনেকটাই কষ্ট রয়েছে। আমি কথা বলেছিলাম শ্রীমঙ্গল আবহাওয়া কেন্দ্রের সাথে, তারা বলেছেন যে আরও 2-1 দিন এরকম তাপমাত্রা উঠানামা করতে পারে এবং এরপর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে মৌলভীবাজারের শীত নিয়ে সর্বশেষ। কুটি, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী সালি ইলাহি কুটি। চলে যাব পরবর্তী খবরে। ময়মনসিংহের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণীকক্ষ সংকটের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম। পাশাপাশি অনেক বিদ্যালয়ে খেলার মাঠ না থাকায় শারীরিক ও মানসিক বিকাশ হচ্ছে না শিশুদের। এই সংকট দূরীকরণে কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ময়মনসিংহের গাঙ্গিনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাত্র 4টি শ্রেণীকক্ষ দিয়েই চলে 300-র বেশি শিক্ষার্থীর পাঠদান। আকারে ছোট এসব শ্রেণীকক্ষ দিয়ে 2 শিফটে ক্লাস নেয়ার পরও হয় না স্থান সংকুলান। গাদাগাদির কারণে ব্যাহত হচ্ছে কোমলমতি শিশুদের পড়াশোনা, নেই খেলার মাঠও। একই অবস্থা নগরীর গোহাইলকান্দি ও নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সবাই উপস্থিত থাকলে বসতে অসুবিধা হয়, আমরা লিখতে পারি না, এক বেঞ্চে 4 জন করে বসতে হয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো শ্রেণীকক্ষের স্বল্পতা। দেখা যাচ্ছে যে শ্রেণীকক্ষ স্বল্পতার জন্য আমরা শাখা করতে পারতেছি না। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানিয়েছেন, শ্রেণীকক্ষ সংকট ও জরাজীর্ণ ভবনের তালিকা করে পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছেন PDB 5 শুরু হলে আমাদের এই ভবনগুলো এবং এই অতিরিক্ত শ্রেণীকক্ষ করে দিবেন। পড়াশোনার মানোন্নয়নকেই সরকার অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, শিশুর সামগ্রিক বিকাশে ব্যবস্থা নেবে সরকার। আমাদের প্রায়োরিটি ছিল যে আমাদের অবকাঠামোগুলো খুব খারাপ, সেটাকে উন্নতি করা, কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে বাচ্চারা যেন লেখাপড়ায় ভালো করতে পারে সেটা। ময়মনসিংহ সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের 185টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 138টিতেই রয়েছে শ্রেণীকক্ষ সংকট। শিগগিরই সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার দাবি অভিভাবকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁদপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও এজলাস সংকটে ব্যাহত হচ্ছে বিচারিক কাজ। দেশের বিভিন্ন জেলায় স্বতন্ত্র জুডিশিয়াল ভবন তৈরি হলেও চাঁদপুরে আজও হয়নি। একটি 4তলা ভবনের পাশাপাশি একটি টিনশেড ভবন এবং ডিসি ভবনের কয়েকটি কক্ষে চালাতে হয় বিচার কাজ। এজলাস কম হওয়ায় পালাক্রমে কাজ করেন 2 থেকে 3 জন বিচারক। এতে বাড়ছে মামলা জট। ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থী সহ সংশ্লিষ্টরা। শরীফ আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। দীর্ঘ সময় পার হলেও চাঁদপুরে এখনও কাটেনি আদালত ভবন ও এজলাস সংকট। 26 জন বিচারকের বিপরীতে এজলাস আছে মাত্র 16টি। একজন এজলাস থেকে নামলে বসতে হয় অন্য বিচারককে। একটি 4তলা ভবনের পাশাপাশি একটি টিনশেড ভবন এবং ডিসি ভবনের কয়েকটি কক্ষেও চালাতে হয় বিচারিক কার্যক্রম। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন না থাকায় ভোগান্তিতে পড়েছেন বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীরা। আজ 1.5 বছর, 1.5 বছর ধরে এরকম আইতাম যাইতাম আছি। আমাদের অনেক কষ্ট হয়, বসার কোনো জায়গা পাইতেছি না। এজলাস সংকট থাকার কারণে এখানে বিচারক এবং বিচার প্রার্থী জনগণ এবং আইনজীবীদের ভোগান্তির শিকার হচ্ছে। এই আইনি সমস্যা সমাধান করে দ্রুত জুডিশিয়াল ভবন নির্মাণ করার জন্য কর্তৃপক্ষের কাছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমি আশাবাদ ব্যক্ত করব। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দ্রুত ভবন নির্মাণের আশা আইন কর্মকর্তাদের, আর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। এখন আমরা প্রত্যাশা রাখি, আশাবাদী যে এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই যে সমস্যা ছিল সেটা সমাধান হবে। একনেকের ডিজায়ার অনুযায়ী আমরা হয়তো প্রকল্পটা পুনরায় প্রেরণ করবো মন্ত্রণালয়ে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা এই প্রকল্পটা হয়তো আলোর মুখ দেখব। জেলায় বিচারাধীন মামলা রয়েছে 43,000। এজলাস সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে সরকার, এমনটাই আশা বিচার প্রার্থী সহ সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে প্রাথমিকের 2 কোটি পাঠ্য বই ছাপানোর কাজ দিয়ে আওয়ামী সরকার রাষ্ট্রের কি পরিমাণ আর্থিক ক্ষতি করেছে তা খতিয়ে দেখছে দুদক।
পাশাপাশি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের আগামী 14 ফেব্রুয়ারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতি প্রতিরোধে অভিযান চালায় সংস্থাটি। এদিকে বাংলাদেশ ব্যাংকে অভিযানে আলোচিত 25 কর্মকর্তার লকার পায়নি দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্যের প্রতিবেদন। 2017 শিক্ষাবর্ষে প্রাথমিকের বই ছাপার জন্য দক্ষিণ কোরিয়ান কোম্পানি টিপিএস টেন্ডারের অংশ নিয়ে সর্বনিম্ন করদাতা হয়। অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের ইশারায় প্রায় 50 কোটি টাকার এই কাজ তাদের না দিয়ে তা দেয়া হয় ভারতীয় কোম্পানিকে। রোববার সকালে এমন অভিযোগের প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভিতে অভিযান পরিচালনা করে দুদকের একটি দল। এই সময় তারা নথিপত্র যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। দুদক জানায় এই কাজ ভারতীয় কোম্পানিকে দিয়ে রাষ্ট্রের কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী যে বই ছাপানো হতো এনসিটিভি থেকে, এই বইগুলো বাংলাদেশের প্রকাশনীকে না দিয়ে ভারতের বিভিন্ন প্রকাশনীকে দেওয়া হয়েছিল। এগুলো যে দেয়া হলো, এতে বাংলাদেশ সরকারের আর্থিক কোনো ক্ষতি হলো কিনা, বাংলাদেশের পাবলিশার যারা ছিল তারা কম প্রাইসে দিতে পারতো বা ইন্ডিয়ার থেকে বেশি দরে, বা দরপত্র যে টেন্ডার যে কমিটি হয় এদের কোনো কারসাজির মাধ্যমে সেগুলো করা হয়েছে কিনা সেটা যাচাই আমরা এসেছি। একই দিন সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন ডিসিআইসির প্রধান কার্যালয়ে 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নিয়োগ পরীক্ষার দুর্নীতি প্রতিরোধে বৈঠক ও তথ্য সংগ্রহ করে দুদকের আরেকটি দল। যে নিয়োগ পরীক্ষাটা কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে এবং এখানে অনিয়মের কোনো সুযোগ আছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য, এবং সার্বিকভাবে এবং আলটিমেটলি আমাদের গোল হচ্ছে যাতে নিয়োগ পরীক্ষাটা যত 14 তারিখে হবে সেখানে যাতে স্বচ্ছতাটা আমরা বজায় রাখতে পারি। দুদক যেন আমাদের পরীক্ষার হলে আসে, মানে সর্বাত্মক আমাদের যখন আমরা ইন্টারভিউ নেই সেই সময়ও যদি দুদক আমাদের এখানে ওয়াচ করে আমাদের কোনো আপত্তি নেই। এদিকে রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকে 25 কর্মকর্তার লকার তল্লাশি করতে আসে দুদক। তবে ভল্ট রেজিস্টার অনুসন্ধানে জানা যায় কারো নামে কোনো লকার নেই। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বিদেশে পাচারের টাকা ফেরত আনতে উদ্যোগ নেবে দুদক, জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। এদিকে 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও কানাডায় অর্থ পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 4টি পৃথক মামলা হয়েছে। ফজলে আদিত্যকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। রোববার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দুর্নীতির সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এ সময় টিউলিপ সহ অন্য কারোর মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়ে থাকলে সেই টাকা দেশে ফিরিয়ে আনতে দুদক উদ্যোগ নেবে বলে জানান মহাপরিচালক। এরই মাঝে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য আমাদের টিম কাজ করছেন এবং আমাদের কাছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকে সহ বিভিন্ন দেশে ল এনফোর্সিং এজেন্সি তারা আমাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছে। ইতিপূর্বে তাদের সাথে আমাদের একাধিক মিটিং হয়েছে। তিনি আরও জানান, বিদেশি দুটি ব্যাংকের মাধ্যমে 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও কানাডায় অর্থ পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 4টি আলাদা মামলা করেছে দুদক। কানাডায় অর্থ পাচার সহ মোট 124 কোটি 93 লক্ষ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন, দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং অসাধু উপায়ে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণাদি মিলেছে তাদেরকে দ্রুতই আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।